বিমল বাবু, শেষবার জিজ্ঞাসা করছি, এত বড় সিদ্ধান্ত ভেবে চিন্তে নিলেন তো? উকিল বাবু, জীবনের শেষ কটা বছর ভাবতে ভাবতেই কেটে গেছে। এবার শুধু করার পালা। কিন্তু এই খামটা এখন রেখে দিন। আর হ্যাঁ, আমি কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি। ফিরে না আসা পর্যন্ত এই খাম কেউ কিন্তু খুলবে না। গ্রামে? এই বয়সে একা একা গ্রামে যাবেন? আমি সাথে লোক পাঠাই না হয়। না রে রমেশ, একাই যেতে চাই। কিছু জিনিস একা একা বুঝে নিতে হয়, লোকজন থাকলে সেটা হয় না। হ্যাঁ, আপনি যেমন বলবেন বাবু, শুধু খেয়াল রাখবেন নিজে। মা, মা, আজ পায়েস রাঁধবে বলেছিলে তো? বাবা বাজার থেকে দুধ গুড় আনলে তবেই তো রাঁধবো বাবু। এখন যা, বাদলের সাথে খেলে আয় দেখি। রোজই বলো বাবা আনলে, বাবা আনলে। আমি নিজেই মাছ ধরে এনে দেব, দেখো। তখন তো আর দুধ গুড়ের দরকারই পড়বে না। তাই নাকি? তা মাছ নিয়ে কি পায়েস হয় রে পাগলা? না গো মা, তাও ঠিক। আচ্ছা যাই, নদীর ধারে মাছ ধরতে যাচ্ছি, বাবা এলে ডেকো। ছেলেটা দিন দিন কেমন বড় বড় কথা বলা শিখেছে। কাকে চাইছেন? আমি সুধীরের দূর সম্পর্কের কাকা হই। ভাবলাম বেশ কিছু দিনের জন্য ঘুরে যাই। আসুন আসুন, ভেতরে আসুন। উনি এখনো ফেরেননি, ফিরলেই সব ঠিক হয়ে যাবে। বেশ ছিমছাম করে রেখেছ ঘরদোর মা, দেখেই মন ভালো হয়ে যায়। কে যে বলেন কাকা, গরিবের ঘর, এর চেয়ে আর কি সাজাবো বলুন? কতদিন পর এমন একটা ঘর দেখলাম। উনি বলছেন তোমার দূর সম্পর্কের কাকা হন, কটা দিন থাকতে চান। আমার কাকা? না, এরকম তো কারোর কথা মনে পড়ছে না। আচ্ছা চলো গিয়ে দেখি। কেমন যেন শহুরে ভাবগো মানুষটার, চালন চলনও অন্যরকম। তুমি একটু ভালো করে কথা বলো। দেখছি, আগে ভালো করে চিনে নি। দেখো, তবু ফেলে দিতেও তো পারি না। আসুন কাকা, প্রণাম নিন। ভালো আছেন তো? ভালো আছি বাবা, তোর কথা ভেবেই তো এত দূর এলাম। বাবা, আজ পায়েস হবে তো? মা বলেছে তুমি দুধ গুড় কিনে আনলেই রাঁধবে। হ্যাঁ, আনবো। কিন্তু আগে এটা বল, আজকে কটা মাছ ধরলি? না, একটাও না। বাদল 3টে ধরে ফেললো, আমি খালি হাতেই বসে রইলাম। আরে বাবা, সব দিন সমান যায় না রে বাবু। কালকে আবার চেষ্টা করে দেখিস। বাবা, বাড়িতে যে কাকাটা এসেছে, তুমি তো বললে চেনো না ঠিক মতো, তাহলে থাকতে দিলে কেন? আত্মীয় মানুষ রে বাবু, উয়ার থেকে কখনো ফিরিয়ে দিতে নেই। তাছাড়া মানুষটা তো খারাপ নয়, দেখলি না কেমন শান্ত। হ্যাঁ, আর তার গল্প তো বেশ ভালো। কালকে মাছ ধরার গল্প বলছিল। কি সুধীর দা, আজ কি লাগবে? দুধ 1/2 কেজি আর একটু গুড় দাও দেখি। ছেলে পায়েস খাবে বলে বায়না ধরেছে।
আজকাল তো শুনছি তোমার বাড়িতে অতিথি এসেছে, গ্রামে খবর রটে গেছে যে। হ্যাঁ, ওই মানে আমার কোন এক দূর সম্পর্কের কাকা। সে কি সুধীরদা, দূর সম্পর্কের কাকা, অথচ চেনই না ভালো করে? ব্যাপারখানা কি বলো তো? আমিও তো তাই ভাবছি রে কানাই। তবে তবে মানুষটা কিন্তু ভদ্র। তা ঠিক বলেছ, বিপদ না বুঝে কাউকে দূরে ঠেলে ফেলাটাও ঠিক না। এই নাও তোমার জিনিস। জানিস হাবু, ছোটবেলায় আমিও তোর মতো নদীতে মাছ ধরতে যেতাম। সত্যি? তুমি কি কি মাছ ধরতে? রুই, কাতলা, আরো কত কি। তুমি কি আমাকে মাছ ধরা শিখিয়ে দেবে দাদু? হ্যাঁ রে দাদু ভাই, সব শিখিয়ে দেব। শুধু মাছ ধরা না রে দাদু ভাই, আরো কত কিছু করতাম রে। এখন আর সেসব মনে করতে ইচ্ছে করে না। কেন দাদু, কি হয়েছিল তখন? তুমি এমন মন খারাপ করে যাও কেন মাঝে মাঝে? কিছু না রে দাদু ভাই, বুড়ো মানুষের মনটাই এমন। এক এক সময় এক এক পুরনো কথা মনে পড়ে যায়। তুই বরং বল, কাল স্কুলে কি পড়ালো? কাল স্যার বলল একটা রাজার গল্প, যে রাজা সব রাজ্য জয় করেও শেষে সুখী হতে পারেনি। তাই নাকি রে? বেশ মিলে যায় দেখছি কথাটা। এইভাবে রোজ ভালো ভালো রান্না করতে গিয়ে হাতের চাল ডাল সব শেষ হয়ে আসছে। সব ফুরিয়ে গেলে ওনাকে কি করে খেতে দেব? আমারও সেই চিন্তাই হচ্ছে। অতিথিকে তো আর যে কোনো খাবার দিতে পারি না। মানুষটা হাজার হোক আমাদেরই তো আত্মীয়। তবে মানুষটা অলস হলেও মনটা খুব ভালো। হ্যাঁ, হয়তো বয়স হয়েছে বলে গায়ে জোর কম, নয়তো শহরের মানুষ, খাটাখাটনির অভ্যাস নেই খুব একটা। আচ্ছা শোনো, বাড়ির পেছনে যে মিষ্টি কুমড়ো ফলিয়েছি, তাই দিয়ে না হয় কালকে রান্নাটা সারি, খরচ একটু কমবে। আচ্ছা ঠিক আছে, তাই করো। অন্তত কটা দিন তো এভাবে চলুক। বাহ মা, কুমড়ো দিয়ে যে এত স্বাদের রান্না হয় জানাই ছিল না তো। খুশি হলেন কাকা? আমি ভেবেছিলাম হয়তো পছন্দ হবে না। না রে মা, রান্নার হাতে যত্নটাই আসল, সে যা দিয়েই হোক না কেন। আমাদের পরিবারে এক সময় অনেক লোকজন ছিল রে সুধীর। বড় বাড়ি, বড় উঠোন, এখন সব ফাঁকা। তাই নাকি কাকা? তাহলে তো আপনার বেশ বড় পরিবারই ছিল। ছিল রে। যাকে পুরনো কথা বাদ দে, বল তোর ধানের চাষ কেমন হলো এবার? এবার তেমন খারাপ হয়নি কাকা। আসলে বৃষ্টিটা দেরি করে এলে এই ফলন অনেকটাই ভালো হতো আর কি। চাষের কথায় মনে পড়ল, আমার বাবাও এক সময় জমির হিসেব নিয়ে কত রাত জেগে থাকতেন। আচ্ছা, আপনার বাবা কি করতেন কাকা? ব্যবসা নাকি? সে অনেক পুরনো কথা রে বাবা, থাক না। আচ্ছা কাকা কথা বললে তুমি অমন আনমনে থাকো কেন গো? কেমন যেন অদ্ভুত লাগে দেখতে। হ্যাঁ গো, আসলে কিছুই তো মনে করতে পারি না। কাকার যে গল্পগুলো মাঝে মধ্যে আমি শুনি, আমি তো কিছুই বুঝতে পারি না। অনেকটা দিন তো হয়ে গেল, হয়তো ছোটবেলার কথা কি আর মনে থাকে? এই জন্যেই আমি চুপ করে থাকি আর শুনি।
তুমি এই আজকের কথাই ভেবে দেখো। যাকগে, এখন ঘুমিয়ে পড়ো। অনেক রাত হলো, সকালে উঠে মানুষটার জন্য আবার রান্না করতে হবে। ওগো, ওগো শুনছো? কাকা তো ঘরে নেই। কোথায় গেলেন? সকাল সকাল তো কোথাও যাওয়ার কথা বলেননি উনি। ব্যাগটাও তো নিয়ে যাননি, জামা কাপড়ও সব রয়ে গেছে। তাহলে গেলেন কোথায়? কে জানে বাবা, মানুষটা আজকাল বড় আনমনা হয়ে থাকতেন। ভয় হচ্ছে কোনো বিপদে পড়লেন না তো। দাদু আবার কোথায় গেল মা? সে তো বলেছিল আজ আমাকে গল্প শোনাবে। এসে পড়বে বাবু, চিন্তা করিস না। কিন্তু কিন্তু মা, দাদু তো আমাকে না বলে কোথাও যায় না। না রে বাবু, দেখবি ঠিক চলে আসবে। কাকা, আপনি কোথায় ছিলেন এতদিন? আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। একটু কাজ ছিল, পুরনো কিছু কাজ। হাবু কোথায়? আপনি না থাকায় ছেলেটা বাড়িতে তেমন থাকে না, ওই নদীর ধারে গেছে হয়তো। হ্যাঁ কাকা, ছেলেটা বড্ড ভালোবাসে আপনাকে। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। রোদে পড়ে বাইরে থেকে এসেছেন, আমি পানি নিয়ে আসছি। কাকা, আপনি অন্তত এটুকু বলুন যে আপনি ভালো আছেন তো, মানে কোনো বিপদে পড়েননি তো? না রে বাবা, বিপদ কিছু না, শুধু কিছু পুরনো হিসেব মেলাতে গিয়েছিলাম। সুধীর, কমলা, তোদের একটা কথা বলার ছিল। আমি ঠিক করেছি আমার যা জমি জমার সম্পত্তি আছে সব তোদের নামে লিখে দিয়ে যাব। কাকা, আপনি কি বলছেন? আমরা তো আপনাকে সামান্য সেবাই করেছি মাত্র, এত বড় জিনিস আমরা কি করে নিই? না কাকা, এ হয় না। আপনার নিজের কেউ থাকতে আমরা কিভাবে? আমার নিজের বলতে কেউ নেই রে। শুনবি কেন এমন সিদ্ধান্ত নিলাম? হ্যাঁ কাকা, বলুন, আমি শুনতে চাই। এতদিন আপনার মনে কি চলেছে সেটা আমরা বুঝতেই পারিনি। হ্যাঁ কাকা, আপনার মনের ভার একটু হালকা হোক, বলুন আমাদের। আসুন কাকা, বসুন। কি দেব বলুন। দুটো রসগোল্লা দাও তো বাবা, অনেকক্ষণ হাঁটছি, বড্ড ক্লান্ত লাগছে। কাকা, আপনাকে তো আগে দেখিনি এদিকে। বুঝি বেড়াতে এসেছেন? হ্যাঁ রে বাবা, হারাধনের ছেলে সুধীরের বাড়ি এসেছি। ছেলেটা খুব ভালো মানুষ শুনেছি, তবে বড় অভাবী সংসার। সুধীর বোস তো অভাবী নন কাকা। তার তো নাম ডাক আছে গোটা এলাকায়। আপনি বুঝি সুধীর রায়ের কথা বলছেন? সে কি কথা রে বাবা, তাহলে তো আমি এতক্ষণ ভুল ধারণা নিয়ে বসেছিলাম। আমার যাওয়ার কথা সুধীর বোসের বাড়ি, আর মনে মনে ভেবে বসেছিলাম সুধীর রায়ের কথা। ও হো 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 হো, কাকা, এ ভুল অনেকেই করে। দুই সুধীরের নাম একসাথে শুনলে গুলিয়ে যায়। বোসবাবুর বাড়ি যেতে গঙ্গার ধার দিয়ে ডান দিকে রাস্তা ধরুন। বড় দোতলা বাড়ি, গেটে নাম লেখা আছে। বাঁচালে ভাই আজ, নইলে না জানি কোথায় গিয়ে বসে থাকতাম। তোমার হাতের রসগোল্লাটাও বেশ ভালো হয়েছে বাবা। ভালো যাত্রা হোক কাকা, ভালো যাত্রা হোক। আরে কাকা যে, কতদিন পর আপনাকে দেখছি।
আসুন আসুন, ভেতরে আসুন। তোকে দেখে ভারী শান্তি লাগলো রে সুধীর। কি বড় হয়ে গেছিস। বসুন কাকা, একটু জিরিয়ে নিন আগে। এত দূর একা একা এলেন? মনটা ছটফট করছিল রে বাবা। ভাবলাম দেখা করেই যাই তোদের সাথে। ভালোই করেছেন কাকা, তবে আগে খবর দিলে গাড়ি পাঠাতাম। এভাবে হেঁটে কষ্ট করে আসতে হতো না। আরে না না, হাঁটা চলাতেই তো এখনো শরীরটা সচল আছে রে বাবা। মানুষটা একটু নড়ে চড়েও বসেন না দেখছি, শুধু বসেই আছেন। উর্মিলা, উনি বয়স্ক মানুষ, বলো না এসব। না না, কিচ্ছু বলিনি। কাকা, আর একটু তরকারি দেবো? দে তো মা, বেশ ভালো রেঁধেছিস। কাকা, আপনি এখানে কতদিন থাকবেন? দেখি, মাত্র তো আসলাম, তোদের কোনো সমস্যা হবে না তো? না, তেমন কোনো সমস্যা নেই, তবে কাকা, কাকা, চোখ বন্ধ করে কি ভাবছিলেন বলুন না, আমরা শুনতে চাই। আমার নিজের বলতে এই দুনিয়ায় একজনই ছিল, সুধীর বোস। ওই আমার একমাত্র আপনজন। তাই তো প্রথমে ঠিক করেই রেখেছিলাম সব ওকেই লিখে দেব। কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম, মনটা ভেঙে গেল রে। তাহলে কাকা, আপনার সব সম্পত্তি তো ওরই পাওয়ার কথা। আমাকে ওরা আপন ভাবেনি রে বাবা, শুধু একটা বোঝা ভেবেছে। মুখে কিছু না বললেও চোখে মুখে সেই বিরক্তিটা লুকানো যায় না। তাই একদিন সকালে চুপচাপ বেরিয়ে পড়লাম। কাকা, আপনি এত কষ্ট বুকে চেপে রেখেছিলেন আমাদের কাছে, একটা বারও আমাদেরকে বলেননি। বলার মতো মুখ ছিল না রে বাবা। নিজের রক্তের মানুষ যেখানে ফিরিয়ে দেয়, সেই কথা বলতেও লজ্জা লাগে। কাকা, আপনি এখানে এসে যে কষ্ট ভুলে গেছেন, এটাই তো আসল কথা। আমরা তো আপনাকে কখনোই বোঝা মনে করিনি। জানি রে কমলা, সেটাই তো এখানে থেকে যাওয়ার আসল কারণ। দাদু, তুমি মন খারাপ করো না, আমরা তো আছি তোমার সাথে, তাই না? হ্যাঁ রে দাদু ভাই, তোরাই তো এখন আমার আসল পরিবার। কাকা, একটা কথা না মনে খচখচ করছিল আমার। আসলে আপনি সারাদিন বসে থাকেন, কোনো কাজ করেন না, হাত লাগান না কোনো কিছুতেই। আপনাকে দেখে মনে হতো যেন আপনি কাজে অভ্যস্ত নন। অলস মনে হতো তোর, তাই না বাবা? শোন তবে আসল কথাটা। জীবনের পুরোটা সময় আমি রাত দিন এক করে পরিশ্রম করেছি রে। ব্যবসা, জমি জমা সব নিজের হাতে গড়েছি। এই যে বসে বসে গল্প করি, খাই, বিশ্রাম নিই, এ তো আমার সারা জীবনের পরিশ্রমের পর নেওয়া একটা ছুটি। শেষ বয়সে এসে একটু জিরিয়ে নেওয়ার অধিকার তো আমার আছে বল? তাই তো কাকা, আমরা তো বুঝিনি এতদিন। না রে মা, তোরা যা দিয়েছিস তা কোনো টাকায় মাপা যায় না। কাকা, এখন থেকে এই বাড়ি আপনার ঘর, আর আমরাই আপনার আপনজন। রমেশ, জীবনের শেষ কটা বছর ভাবতে ভাবতেই কেটে গেছে। এবার শুধু করার পালা। কিন্তু কাকে দেবেন বলে ঠিক করেছেন? সম্পত্তি কার নামে লিখবো বিমলদা? একটা ছোট ছেলের নাম হাবু, সুধীর রায়ের ছেলে। সুধীর রায়? এ নাম তো কখনো শুনিনি বিমলদা।
ইনি কে? এক গরিব কৃষক পরিবারের রমেশ, যাদের আমি চিনতামই না, অথচ ওরা আমাকে নিজের মানুষের মতো আগলে রেখেছিল, কিচ্ছু না জেনেই। কিন্তু বিমলদা, আপনি তো সুধীর বোসের সাথে কথা বলেছিলেন এতদিন, তার কি হলো? ওখানে গিয়ে বুঝলাম আমি ওদের কাছে শুধু একজন অতিথি, একটা বোঝা। কিন্তু ওই ছোট্ট ছেলেটার হাসিতেই আমি ফিরে পেয়েছি নিজের পরিবার। হাবুর নামে লিখে দাও রমেশ, সুধীর রায়ের ছেলে হাবুর নামেই যাক আমার জীবনের সব পরিশ্রমের ফসল। যেমন বলবেন বিমলদা, কাগজ তৈরি হয়ে যাবে। আপনার মুখে আজ যে শান্তির ছাপ দেখছি, তা বহুদিন দেখিনি বিমলদা। জীবনে টাকা পয়সা অনেক জমিয়েছি রে রমেশ, কিন্তু আপন মানুষ জমাতে পারিনি। শেষে এসে সেটাই পেলাম।